হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি হাত মারার ভিডিও নিয়ে হাজির হয়েছি। গল্পটি শুনলে তোমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবে না। গভীর রাতে খালাতো বোনকে কিভাবে বাথরুমে নিয়ে মজা করলাম। এখন তোমাদেরকে গরম গল্পটি শোনাব। গল্প শুনলে তোমাদেরও করতে ইচ্ছে করবে। কেউ এসব কথা শেয়ার করতে চায় না, তারপরও আমি তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া গল্পটা শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের জন্য গল্পগুলো বানাতে আমার অনেক কষ্ট করতে হয়। তাই বন্ধুরা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো দেরি না করে গল্পে আসি। বর পালিয়েছে, কনের এখন কি হবে? কিছুক্ষণের মাঝেই আবরার পরিবারে এই খবর শোকের ছায়া ছড়িয়ে দিয়েছে যেন। চারিদিকে লোকজনের কানাঘুষা চলতে থাকে। মেয়ের কি হবে এই বিষয়ের থেকে তারা যেন বর পালিয়েছে এই খবরেই বেশি মনোযোগ দিচ্ছে। চারিদিকের সকলের আজেবাজে কথা সহ্য করতে না পেরে আর মেয়ের চিন্তায় স্ট্রোক করে বসলেন আদিল আবরার। সকলে ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ আগের কথা, আজ আবরার পরিবারের একমাত্র কন্যা মুনাদিয়া মেহজাবিন তিধার বিয়ে। তাই স্বভাবতই আবরার বাড়িতে জমকালো আয়োজন করা হয়েছে একমাত্র মেয়ের বিয়ে বলে। আবরারের পরিবারে খুশির বন্যা বয়ে যাচ্ছিল। তিধা আর রনকের 5 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। রনক বেকার হলেও তিধার কথা ফেলতে পারেনি তার বাবা আদিল আবরার। মেয়ের পছন্দের উপর ভরসা করেই বিয়েটা দিতে চান তিনি। তাই তো এত ধুমধাম আয়োজন। কিন্তু হঠাৎ করেই তিধার ফোনে ফোন দিয়ে জানানো হয় যে রনক নাকি বাড়ি ছেড়ে পালিয়েছে বিয়েটা আটকানোর জন্য। এসব শুনেই আদিল আবরার অসুস্থ হয়ে যান। বর্তমানে সকলে এখন হাসপাতালে অপেক্ষা করছে আদিল আবরারের খোঁজ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে সকলে। বেঞ্চের একপাশে তিধা অনুভূতিশূন্য চোখে তাকিয়ে আছে নিচের দিকে। পরনে এখনও তার বিয়ের পোশাক। পাশেই তার মা মুস্তারি আবরার বিলাপ করে যাচ্ছেন স্বামী আর মেয়ের শোকে। তিধার ভাই নিহাল আবরার এটা মেনে নিতেই পারছে না কিছুতেই যে তার বোনের সাথে এমনটা হলো। তার বোন তো বরাবরই অনেক সহজ সরল, তবুও তার সাথেই খারাপ হলো। এগুলো ভাবতেই নিহালের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। তার বাবার অবস্থাও ভালো না। এখন সকলকে সামলাতে হবে তাকেই। তিধা আবরার পরিবারের সকলের আদরের সন্তান। কারণ এই যৌথ পরিবারে একমাত্র মেয়ে হল তিধা, তাই আদরটাও তেমনি। তার বড় চাচা ইব্রাহিম আবরার থাকেন প্রবাসে, তাই বিয়েতে তিনি যোগদান করতে পারেননি। এই সুযোগ নিয়ে তার স্ত্রী মেহেরুন আবরার যেভাবে পারছে কটু কথা শুনিয়ে যাচ্ছে তিধার পরিবারকে। যদিও মাঝে মাঝে ছেলে ইলিয়াস আবরার আটকিয়ে দিচ্ছে মাকে কিছু সময়ের জন্য, তবুও মহিলার কথার ধার আছে বলতেই হয়। মনে হচ্ছে যেন অনেক বড় কোনো পাপের শাস্তি পেয়েছে তিধা, যেখানে তিধার আদৌ কোনো দোষই নেই। মধুপুর মফস্বলে এক খ্যাত আবরার পরিবারে তিধার জন্ম। ছোট থেকে সে কখনো কারো ক্ষতি চায়নি, বরং ভালোই করে এসেছে। ব্যবহারের দিক থেকে বাবার মতোই সৎ, সাহসী এবং অন্যায়ের সাথে আপোষহীন। মেয়ে হয়েও তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন আদিল আবরার। মেয়ের প্রতি তার অগাধ বিশ্বাস আজীবনই। তবে আজ ভাগ্যের পরিহাসে সকলের এই অবস্থা। উনি এখন বিপদমুক্ত। আপনারা চাইলে তাকে বিকেলের মধ্যে ডিসচার্জ করে নিয়ে যেতে পারেন গু। ডক্টরের কথা শুনে সকলে প্রাণ ফিরে পেল যেন। এরপর আদিল আবরারের জ্ঞান ফিরলেই সকলে তার সাথে দেখা করতে গেলেও তিধা যায় না। সে যেখানে বসেছিল এখনও ঠিক একইভাবে ঠায় বসে আছে। হয়তো বাবার এই পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী করছে অভাগা মেয়েটি। বোনের এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছে না নিহাল। কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে দুনিয়া জয় করে হলেও বোন যা চায় তা যদি নিয়ে আসতে পারত নিহাল, তবে হয়তো তার বোনের কষ্ট কমে যেত। বিকেলের দিকে আদিল আবরারকে বাড়ি নিয়ে আসা হল। মুস্তারি আবরার স্বামীর সেবায়তনেই মনোযোগী হলেন। আজ কি ঘটেছিল তা যেন মনে করতে চাইছেন না উনি। তা যেন এই ঘটনার 7 দিন হল আজ। আদিল আবরার এখন মোটামুটি সুস্থ আগের তুলনায়। মেয়েকেও তিনি বুঝিয়েছেন, কিন্তু তার বোঝানোতে কি বা যায় আসে। তারা যতই এই ঘটনা ভুলতে চাচ্ছে ঠিক ততই পাড়া প্রতিবেশীরা এসে মনে করিয়ে দিচ্ছে। একদিন তো তিধা সুইসাইড করতেই গেছিল প্রায়। তার কষ্টটাও তো দেখতে হবে। 5 বছর যাকে ভালোবাসল সেই ধোঁকা দিল। রনক তিধার জন্য খুব পাগল ছিল। একটু ফোন বা চোখের আড়াল হলেই কেমন করত। অথচ আজ সেই রনক বিয়ে ভেঙে দিল, এসব ভাবতেও পারছে না তিধা। ওর অনুভূতি না পারছে কাউকে বলতে, আর না পারছে বোঝাতে। প্রথম তিধা একেবারে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। খাওয়া দাওয়া সব প্রায় ছেড়েই দিয়েছিল।
নিহাল ভেবেছিল কিছুদিনে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এক সপ্তাহ যেতে যখন নিহাল দেখল যে পাড়া প্রতিবেশী এখনও থামেনি কথা শোনাতে, তাই সে সিদ্ধান্ত নিল এখান থেকে শহরে চলে যাবে। সে তার আদরের ছোট বোনকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না কিছুতেই। আজ প্রায় ২০ দিন হল তিধারা রাজশাহী এসেছে। নিহাল তিধাকে রাজশাহী কলেজে অনার্স ৩য় বর্ষে ভর্তি করিয়ে দিয়েছে। নতুন এক জীবন শুরু হয়েছে তাদের এই অচেনা শহরে। আলিশান আবরার হাউস ছেড়ে এই ভাড়া বাড়িতে থাকতে সকলের একটু সমস্যা তো হচ্ছেই, তবে তিধার কষ্টের কাছে এসব কিছুই না যেন। কে জানে এই শহরেই কত কিছু লুকিয়ে রয়েছে তিধার জন্য। তিধা আজ প্রথম কলেজে যাচ্ছে এতদিন পরে। এখানে এসেও ও ঘরবন্দি করেই ছিল, তবে আস্তে আস্তে ঠিক হয়েছে ব্যাপারটা। যদিও মনের ঘা সারেনি এখনো। তিধা রাস্তার একপাশ হয়ে হেঁটে হেঁটে কলেজ যাচ্ছিল, কারণ ওদের বাসা কলেজের প্রায় কাছেই ভাড়া নিয়েছে। হঠাৎই কোথা থেকে একটা গাড়ি ব্রেক কষল আর সেটা বেঁকে তিধার সাথে ধাক্কা লাগল। তিধা রাস্তায় পড়ে গেল, ফলে ওর সুন্দর সাদা জামাটা নষ্ট হয়ে গেল। তিধা তো রেগে আগুন। একপাশ হয়ে যাচ্ছে, তাও তার প্রিয় ড্রেসের বেহাল দশা করে দিল এই গাড়িওয়ালা। রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ির ড্রাইভারের কাছে গেল। এই আপনি কি কানা? হ্যাঁ, চোখে দেখেন না এভাবে কেউ ব্রেক কষে? এত বেয়াক্কেল লোক আপনি? এখানে তো অন্য কারো অ্যাক্সিডেন্ট ও হতে পারত। দুঃখিত ম্যাম। আসলে স্যার এত জোরে ধমক দিয়েছেন তো, তাই আর কি ভয় আমি বুঝতে পারিনি যে এমন হবে গু। এবার তিধা গাড়ির ভিতরে বসা লোকটাকে দেখল। ফর্সা গোলগাল চেহারা, যে কেউ একদফা দেখলেই ক্রাশ খেয়ে যাবে এমন, মুখে চাপ দাঁড়িয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে সে একজন নেতা। গাড়িতে বসে থাকার জন্য লম্বায় কতটুকু তা বুঝতে পারল না তিধা। আমাকে স্ক্যান করা শেষ? তিধা এতক্ষণ যাকে দেখছিল সে নিজেই হাতের ফোনটা রেখে তিধাকে জিজ্ঞেস করল, স্ক্যান করা মানেটা কি? ভদ্র ভাষায় কথা বলুন। আর হ্যাঁ, রাস্তাটা কি আপনার বাপের সম্পত্তি পেয়েছেন নাকি যে যেভাবে ইচ্ছা গাড়িকে যেতে বলবেন? আমরাও সাধারণ জনগণ, আপনারা নেতা বলে মাথা খেয়ে নিয়েছেন নাকি আমাদের যে যেভাবে ইচ্ছা আমাদেরকে অপমান অপদস্থ করবেন? গাড়ির ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট হা করে তাকিয়ে দেখছে তিধাকে। কারণ এতদিন কেউ প্রণব ওয়াসিমের উপর কথা বলতে পারেনি, চিল্লানো তো অনেক দূর। আর এই মেয়ে একদমই কি সব কথা বলে গেল। সাহসী বলতে হয়। আচ্ছা, বুঝলাম আপনার কথা, তবে আপনি যা ভাবছেন তা একেবারেই নয়। এই শুনুন, আমি না আপনাদের মতো নেতাদের খুব ভালো করেই চিনি। আপনারা জনগণের টাকা মেরে খান, আবার সেই জনগণকেই যেভাবে ইচ্ছা অপদস্থ করবেন। এছাড়া কাজই বা কি আপনাদের? এলাকার তো উন্নয়ন করা লাগে না আপনাদের, নিজেদের পকেটে কতটা ভরলেন ওইটাই হিসেব করেন শুধু গু। প্রণব কিছু বলতে যাবে তার আগেই তিধা বিরক্ত হয়ে বলল, থাক, মিথ্যা সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেও আপনার ওই নরম কথায় কাজ হবে না। আমার যা ক্ষতি হওয়ার তা তো করেই ফেলেছেন গু। এরপর তিধা কাউকে কিছু বলতে না দিয়েই উল্টো দিকে অর্থাৎ ওর বাসার দিকে হাঁটা ধরল। এই নোংরা পোশাকে তো আর কলেজ যাওয়া যাবে না। তিধা যাওয়ার আগেই প্রণব একবার পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিল তিধাকে। তিধা উজ্জ্বল শ্যামলা দেখতে, মুখ লম্বাটে, পাতলা গড়ন, টানা টানা বড় চোখ, চুলগুলো কোমর অবধি বেনি করা, মুখে কোনো সাজ নেই আর গায়ে ছিল একটা সাদা রঙের থ্রিপিস যেটাতে দাগ লেগে গেছে গাড়িতে ধাক্কা লেগে পড়ে যাওয়ায়। প্রণব বাঁকা হাসি দিল একটা, তিধার চলে যাওয়ার দিকে তাকিয়ে। অন্যদিকে ড্রাইভার আর প্রণবের অ্যাসিস্ট্যান্ট অর্পণ এখনো হা হয়ে চেয়ে আছে বাইরের দিকে। একটু আগে যে তিধা শাসিয়ে গেল প্রণবকে, সেটা যেন প্রথমবার দেখছে এরা দুজনে। তাই দিনদুনিয়ার সকল কিছুই ভুলে গেছে একেবারে। ভেরি ইন্টারেস্টিং। প্রণব ওয়াসিমের সাথে উঁচু গলায় কথা বলার সাহস। কে তুমি রমণী? খোঁজ লাগাও অর্পণ। জজবি স্যার কিছু বললেন? দিন দিন কি কানার সাথে ঠসা হয়ে যাচ্ছ নাকি তুমি? সরি স্যার, আমি খোঁজ নেব গু। আর এই যে তুমি কি স্ত্রীর শোকে আছো যে কাজ সব ভুলে গেছ? তোমাকে কি ইনভাইট করা লাগবে গাড়ি চালানোর জন্য? যাচ্ছি স্যার। এরপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই কালো গাড়িটি সাই করে চলে আসলো ওয়াসিম নিবাসে। প্রণব বাসার ভেতরে যেতেই মা মুনতাহিজা ওয়াসিমের সাথে দেখা হল। মাকে দেখেই মুচকি একটা হাসি উপহার দিল প্রণব। আব্বা কিছু খাবে? আম্মা আপাতত কিছু খাবো না, তবে এক গ্লাস শরবত হলে ভালো হতো। আর কি? বসো আব্বা, দিচ্ছি আমি। বিশাল এক আলিশান বাড়ি প্রণবদের। দেখে মনে হবে যেন কোনো জমিদার বাড়ি হয়তো। ওদের আসল ঠিকানা যদিও এখানে নয়। পুরনো এক অতীতের তিক্ততার ঘটনা জড়িয়ে আছে ওয়াসিমদের এখানে আসার পেছনে।
প্রণবের বাবা তিনিও ছিলেন একজন বড় নেতা। শহরের সকলেই খুব গণ্যমান্য করতেন তাকে। করবেই বা না কেন, সে তো সাধারণ জনগণের জন্য নিজের জীবনটাও উৎসর্গ করেছেন। তারপর প্রণবকে একরকম জোর করেই শহরবাসী নেতা বানিয়েছে। প্রণবের একটি ছোট বোন আছে, নাম তার অর্পিতা ওয়াসিম। যেমন ছোট তেমনি সকলের আদরের, খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে। বয়স বাড়লেও বুদ্ধি এখনও হাঁটুর নিচে তার। এই কঠিন বাস্তব জীবনের অনেক অংশই আজও তার অজানা, ভাই প্রণবের কারণে। বোনকে অত্যধিক ভালোবাসে সে। মা, ছোট বোন, এই তো তার পরিবার। তাদেরকে রক্ষা করতে কত কিছুই না করে প্রণব, যা শুধুই প্রণবই জানে, আর কেউ না। কাবিন শেষ করে বউ নিয়ে বাসায় ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। নতুন বউ সাজে মুনিয়া মাথায় ঘোমটা টেনে শ্বশুরবাড়িতে ঢুকল। তবে চুপচাপ বাড়ি, তেমন আত্মীয় স্বজন আসেনি। সাব্বিরের নিজের খালাফপু চাচিরাও আসেননি। অবশ্য দ্বিতীয় বিয়েতে এত আয়োজন করে দাওয়াতও করা হয়নি কাউকে। সাব্বিরের মা সবাইকে ফোন করেছেন, দোয়া চেয়েছেন, এ পর্যন্তই। বিয়ে বা বউ নিয়ে কারো কোনো উত্তেজনা নেই। মুনিয়া ঘরে ঢোকার পরে সাব্বিরের বড় বোন সুমাইয়া আপা এসে একটু মিষ্টি দুধ মুখে দিয়ে গেলেন। দায়সারা ভাবে একটু কালোজাম কেটে মুখে দিলেন সাব্বিরের বড় ভাবি। তারপর সবাই ঘর থেকে চলে গেলেন একসাথে। আর কারো কোনো খবর নেই। সাব্বিরের দ্বিতীয় বিয়ে হলেও মুনিয়ার তো প্রথম বিয়ে। তা হোক, বাপ মরা মেয়ে চাচার বাড়িতে বড় হয়েছে। যদিও বাবা নেই, মুনিয়া এটা কখনো বুঝতে পারেনি। বিয়ে ঠিক হবার পরে খুব কেঁদেছিল। সারা পৃথিবীতে কি পাত্রের এতই অভাব পড়েছে যে মুনিয়াকে ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে হবে। বাবা থাকলে কখনো এমন পারত না বোধ হয়। মেজ চাচা এসে বললেন, ছেলেটা ভালো, সৎ ব্যবসায়ী, ভালো আয় ইনকাম করে। কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, সেটা নিয়ে বসে থাকলে তো আর চলে না। ওই মেয়ের কপালে সাব্বিরের মতো ভালো ছেলে ছিল না, তাই হয়তো সংসার টেকেনি। তাছাড়া মা, আমার অবস্থা তো জানিস, তোকে এক টুকরো সোনা দিতে পারবো না। তোর সংসার সাজিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই। তোর নিজের পছন্দ থাকলে না হয় সেখানে বিয়ে দিতাম, তাও তো নেই। আমার কথা ভেবে রাজি হয়ে যা মা। মুনিয়া চোখ মুছে বলেছে, আমি রাজি চাচা, কোনো সমস্যা নেই। সাব্বিরের বাড়ি থেকে কোনো দাবি দেওয়া ছিল না। মুনিয়াকে দুটো লাল টুকটুকে লাগেজ ভরে শাড়ি, গয়না, পয়নামার জিনিসপত্র দিয়েছে। হলুদ হয়নি। মুনিয়ার খুব ইচ্ছে ছিল কাঁচা ফুলের গয়নায় সেজে একটা হলুদ সবুজ মেশানো রঙের জামদানি পরে গায়ে হলুদে সাজবে। সেটা আর হয়ে উঠল না। থাক, এক জীবনে সব আশা তো আর পূরণ হয় না। অবশ্য মুনিয়ার কোনো আশাই পূরণ হয়নি। বাবা মারা যাওয়ার পরে মাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে মামারা। আবার তাকে বিয়েও দিয়েছে। কিন্তু মুনিয়ার সেখানে জায়গা হয়নি। মামি তাকে একদিন বললেন, দেখ মুনিয়া, তোর মায়ের তেমন বয়স হয়নি। তার পুরো জীবনটা পড়ে আছে। এখন লোকে যদি দেখে তার এত বড় মেয়ে আছে, তাকে কে বিয়ে করতে আসবে বল? তার চাইতে তুই মা তোর মেজ চাচার বাড়িতে গিয়ে থাকুক। মুনিয়া পরদিনই নিজের ব্যাগটা নিয়ে চলে এসেছিল। চাচি নিজের সংসারে বাড়তি বোঝা আদর না করলেও ফেলে দেননি। কিন্তু খুব টানে টানে জীবন কেটেছে। তবে আজ এসব ভেবে আর লাভ কি? মুনিয়াকে বসানো হয়েছে সাব্বিরের ঘরে। সাব্বিরকে এখনো সামনাসামনি দেখেনি মুনিয়া। হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছিল বড় দাদা, মানে মেজ চাচার বড় ছেলে। সাব্বিরের সাথে তার কি যেন ব্যবসা। সেখান থেকেই বিয়ের প্রস্তাব। না, সাব্বির দেয়নি বোধহয়, মেয়ে খুঁজছে এই খবর পেয়ে বড় দাদাই যোগাযোগ করেছে। ঘরটা পুরো সাজানো গোছানো। একটা 4 পাল্লার আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, একটা শোকেস ভর্তি বিভিন্ন ধরনের বইপত্র, একটা তাকের মতো কাঠের কিছু একটা, নিচে কিছু রাখা, কিন্তু বোঝা যাচ্ছে না কি আছে। কর্নারে একটা 1 পাল্লার আলমারিও দেখা যাচ্ছে। আয়নাটা দেখে মুনিয়ার মনে হল, এই আয়নাটায় দ্বিতীয়বার কোনো মেয়ে ব্যবহার করছে। আগের বারও হয়তো সাব্বিরের আগের বউ এই আয়নায় মুখ দেখেছে। এই ঘরের জানালার পর্দা থেকে চারপাশে একটা রুচিশীল ছাপ। কে সাজিয়েছে? হয়তো সাব্বিরের আগের বউয়ের কেনা জিনিসপত্র। সে তো নিশ্চয়ই বেডশিট বা জানালার পর্দা নিয়ে চলে যায়নি। মুনিয়ার ক্লান্ত লাগছে, বালিশে হেলান দিতেই চোখ বন্ধ হয়ে এলো। সাব্বির ঘরে এলো অনেক রাতে। মুনিয়া তখন ঘুমিয়ে পড়েছে। সাব্বির মুনিয়াকে না ডেকে পাশে শুয়ে পড়ল। মুনিয়ার ঘুম ভাঙল জানালা থেকে আসা সকালের রোদে। পাশে কেউ নেই, তবে বালিশের মাঝখানটা ডেবে আছে, মানে কেউ ছিল। নয়তো ভেবে নিত সাব্বির নামের ভদ্রলোক কাল ঘরে আসেননি। আশ্চর্য বিষয়, গতকাল বিয়ে হয়েছে, ভদ্রলোককে এখনো ভালো করে দেখেনি মুনিয়া। বিছানায় বসতে বসতে সাব্বির টাওয়েল পরে বের হলো ওয়াশরুম থেকে।
মুনিয়া চোখ নামিয়ে নিল, এভাবে কোনো অপরিচিত ছেলেকে দেখেনি কখনো। ঘুম ভাঙল তোমার? রাতে দেখলাম গভীর ঘুমে, তাই আর ডাকিনি। মুনিয়া ঘাড় নাড়ল। ওয়াশরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নিতে পারো। আমি এখন বের হয়ে যাব। ফিরতে ফিরতে রাত হবে। মুনিয়া আবারও ঘাড় নেড়ে সায় দিল। এভাবেই মুনিয়ার সংসার শুরু হল। খুবই অদ্ভুত বিষয়, সাব্বির সকালে মুনিয়া উঠতে উঠতে চলে যায় আর ফেরে মাঝরাতে। মুনিয়া বসে থাকতে থাকতে ডাইনিংয়েই ঝিমিয়ে যায়। সাব্বিরের কলিং বেলে সে ধরফর করে উঠে বসে। কয়েকদিন এভাবে যাওয়ার পরে সাব্বির একদিন বলল, শোনো, তোমার এত রাত অবধি বসে থাকার দরকার নেই। আমি আগেও এমন রাত করেই ফিরেছি। কেউ অপেক্ষা করে থাকেনি, নিজেই নিয়ে খেয়ে নিতাম। মুনিয়া নিচু স্বরে বলল, এখন তো আমি আছি। সাব্বির হো হো করে হেসে উঠল। এই কথায় হাসির কি হল? মুনিয়া বুঝতে পারল না। সাব্বিরের সাথে মুনিয়ার শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে। সাব্বির তাকে উথালপাথাল ভালোবাসায় ভাসিয়েছে। এই সম্পর্ক, পুরুষালী গন্ধ, মুনিয়াকে মা করেছে, খারাপ লাগেনি। তবে সাব্বিরের বোধ হয় মানসিক টান কম। বিশেষ মুহূর্তের পরে সাব্বির ঘুমিয়ে যায়। মুনিয়ার তখনও আরও কিছু ইচ্ছে করে। তখন ইচ্ছে করে ভালোবেসে কোমলকেও তাকে দরে থাকুক। তীব্র কামনা নিয়ে উত্তালের পরে কেই কপাল ছুঁয়ে উষ্ণ খেয়ে নিক। আলাদা বালিশে এক হাত নয়, যেন এক পৃথিবী দূরত্বে সাব্বির ঘুমিয়ে থাকে। মুনিয়া প্রতিবারই দীর্ঘশ্বাস ফেলে। সাব্বিরের জামাকাপড়, জিনিসপত্র মুনিয়ার নাড়াচাড়া করতে ভালো লাগে। এ বাড়িতে মানুষের অভাব নেই, মুনিয়ার তাই কাজকর্ম থাকে না বললেই চলে। দ্বিতীয় বর্ষের অনার্স পরীক্ষা সামনে, কিছু পড়াশোনাও করে, তবে পরীক্ষা দিতে পারবে কিনা এখনও নিশ্চিত না। কারণ বইপত্র দেখে সাব্বিরের ভাবি নাক সিটকিয়ে বলেছে, সাব্বিরের খালি বিদ্বান বু জোটে, আগের বু তো চাকরি পেয়েই ডানা গজিয়েছিল। এবারে আবার নতুন করে শুরু হল। মুনিয়ার প্রচণ্ড কষ্ট লাগলেও ও কোনো উত্তর দেয়নি। সাব্বিরকে বলার মতো সম্পর্ক তৈরি হয়নি এখনো। তবে মুনিয়া অনেক কষ্ট করে এতদূর পড়াশোনা চালিয়েছে। এসএসসি পরীক্ষার পর থেকেই বিয়ের জন্য পাত্র খোঁজা চলছিল। তবে খালি মেয়েকে নিয়ে আজকাল কোনো পাত্র ঠকতে চায় না, তাই এতদিন দেরি হল। মুনিয়া একটু একটু করে পড়া চালিয়ে এতদূর এগিয়েছে। কে জানে সাব্বির পড়তে দেয় কিনা। না দিলে মুনিয়া জোরও করতে পারবে না। এ কারণ চাচার সামর্থ্য নেই ওকে আবার টানার। আহা, মুনিয়া ছেলে হলে কিছু একটা নিশ্চয়ই করে ফেলত, আর বিয়ের কথাও উঠত না। সাব্বিরের জীবন যাপনে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগের বউ ইউনিভার্সিটির হলে থাকত, তার সাথে সংসার করা হয়নি। ফোনে আলাপে প্রেম, সেখান থেকে বিয়ে অবধি গড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা টিকল না। তাই এবারে ওর টান তৈরি হয় না। শারীরিক টান তো প্রাকৃতিক চাহিদা। তবে নিয়মিত সব জামা কাপড় গোছানো পায়, বাসায় ফিরে খাবার গরম করতে হয় না। প্লেটে ভাত বেড়ে দেওয়ার লোক আছে এখন। এসব ছোট ছোট বিষয়গুলোতেও সাব্বিরের ঘরে ফিরতে ইচ্ছে করে। মুনিয়াকে আদর করতে ভালো লাগে। মেয়েটা নিম্ন মধ্যবিত্ত ঘরের এতিম মেয়ে। তাই হয়তো সাব্বিরের সাথে কখনো তর্ক করতে যায় না, বেশি কথাও বলে না। সাব্বির প্রয়োজনীয় কিছু বললে ঘাড় নেড়ে সায় দেয়। একদিন ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। খেতে বসার পরে মুনিয়া আসতে বলল, আমার অনার্স পরীক্ষার ডেট দিয়েছে, এই মাসের 14 তারিখ শুরু হবে। সাব্বির বলল, আচ্ছা। আলীনগর কলেজে সিট পড়েছে, চাচার বাসা থেকে কাছে হবে। হুম। আমি কি পরীক্ষা দিব? কেন দেবে না? পড়াশোনা করেছ তো দেখলাম। তাহলে 2-1 দিনের ভেতর যেতে হবে, এডমিট তুলতে হবে। আচ্ছা যাও। কবে যাবে বলো, সোরাবকে পাঠাবো, দিয়ে আসবে। মুনিয়ার ইচ্ছে হলো বলে, আপনি যাবেন না? কিন্তু বলতে সাহস পেল না। জামাই গেলে তার বাড়তি যত্ন আছে, মেয়ের চাচার উপর চাপ পড়বে। তারপর ওখানে মুনিয়া থাকত পেছনের বারান্দায়, খাবার রুমের পাশে ছোট্ট একটা ঘরে। একটা চৌকি আর একটা পড়ার টেবিল ছিল। এই বিশাল বাড়ি, এত সুন্দর রুম, এত আসবাবপত্র, এসবে থাকা সাব্বিরকে ওখানে গিয়ে থাকতে বলতে লজ্জা লাগছে। মুনিয়া চলে গেল 2 দিন পরে। মুনিয়া যেদিন চলে গেল, সাব্বির একটু তাড়াতাড়িই ফিরেছিল। সবাই জেগেই ছিল, কিন্তু তবুও বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগল। একটা দিক বোধহয় অন্ধকার হয়ে আছে, কিন্তু না তো, সব জায়গায় বাতি জ্বলছে। তাহলে এত নিরিবিলি লাগছে কেন? খেতে বসে সাব্বির অনুভব করল, আজ খেতে ভালো লাগছে না। সবই ঠিকমতো আছে, কিন্তু কোনো খাবারই বোধহয় আজ রান্না ভালো হয়নি। অল্প খেয়ে উঠে পড়ল। নিজের রুমে গিয়েও একই অনুভূতি।
তাহলে কি মুনিয়ার জন্য খারাপ লাগছে? কই মেয়েটা তো এত কথা বলে না তার সাথে। রোজ রাতে শুয়ে মুনিয়াকে কাছে টেনে নেয় সাব্বির। সাব্বিরের যে অনুভূতি হচ্ছে সেটা শারীরিক নয়, বুকের ভেতর একটা কষ্ট কষ্ট লাগছে। ঠিক কি যে নেই ধরনের। সাব্বির মনোযোগ ঘোরাতে চেষ্টা করে। কালকে কয়েকটা ক্যাশমেমো লাগবে। আগে ব্যবসার কাগজপত্রগুলো সব ছড়ানো ছিল, সেগুলো এখন একটা দেরাজে। আলাদা আলাদা করে রডের দোকানের ক্যাশমেমো, বালি চালানের কাগজপত্র রাখা। মেয়েটা সব কাগজ গুছিয়ে রেখেছে, সাব্বিরের সময় লাগে না খুঁজে পেতে। পরের দেরাজ টেনে দেখে এক পাশে শার্টগুলো রাখা, আরেক পাশে জিন্স। উপরের ছোট দেরাজে সব মোজা, আন্ডারওয়্যার গোছানো। টাওয়েল দুটো ধুয়ে রাখা। মোবাইল, হেডফোন, ঘড়ি, ব্রেসলেটগুলো রাখার জায়গাটা একদম পরিপাটি। খুব যত্ন করে সাজিয়ে রাখা। সাব্বির চারপাশে তাকায়, পড়ার টেবিলটা ফাঁকা। মুনিয়ার বইপত্র নেই এখানে। একটু কৌতূহল থেকে মুনিয়ার জামাকাপড় রাখার আলমারির দরজাটা খোলে সাব্বির। একটা মুনিয়া মুনিয়া সুবাস এখানে। কিছু না সরিয়ে প্রাণভরে সুবাস নেয় সাব্বির। মুনিয়াকে কখনো ফোন করা হয় না। ওর চাচার বাসায়ও বিয়ের পরে কখনো যাওয়া হয়নি। সোরাব পৌঁছে দিয়ে এসেছে আজ। সাব্বির চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। তারপর সিদ্ধান্ত নিয়ে বাইক নিয়ে বের হয়ে পড়ল। রাত 12টার বেশ কিছু সময় পরে মুনিয়ার চাচার বাসায় গিয়ে কড়া নাড়ল। মুনিয়া জেগেই ছিল। বাইকের হর্নটা ভীষণ পরিচিত হলেও মনে হল এটা মনের ভুল, এত রাতে কি আর সাব্বির আসবে। কিন্তু অবাক হয়ে দেখল সাব্বির এসেছে। এত রাতে জামাই এসেছে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ল। সাব্বির লজ্জিত ভঙ্গিতে বলল, আসলে আমি এত ব্যস্ত থাকি, দিনে একদম সময় পাই না। সাব্বিরের ব্যস্ততা মিথ্যে নয়, সবাই জানে। মাঝরাতে কিছু না করলেও আনুষ্ঠানিক আলাপ আর জামাই আদরের পরে সাব্বির মুনিয়াকে কাছে পেল যখন, তখন রাত 1:30 বাজে। আজও মুনিয়া তেমন কোনো কথা বলেনি। মুনিয়ার রুমের চারপাশটা দেখে নিয়ে যেন সাব্বির মুনিয়ার বুকের ভেতরটাও এক ঝটকায় দেখে নিল। কোনো কথা না বলে আজ মুনিয়াকে টেনে নিল সাব্বির। আজ কোনো প্রাকৃতিক চাহিদার জন্য নয়, মুনিয়ার কপালে উষ্ণ খেয়ে এক হাতে ওকে ধরে রাখল। মুনিয়াও আজ দ্বিধা কাটিয়ে একটা হাতে সাব্বিরকে আঁকড়ে ধরল। দুজন চোখ বন্ধ করল একটা নিশ্চিন্ত নির্ভরতায়। আজ ওদের এক হাত এক পৃথিবী দূরত্ব দূরে সরে গিয়েছে নিশ্চিত।